এবং এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, রাশেদ আনিস এবং আমাদের ফারজানা আক্তার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন রিপোর্টার্স আড্ডায়। এই আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের বিশেষ কিছু কাজ আছে। সেই কাজ বলতে রিপোর্ট, যে রিপোর্ট গণমানুষের মধ্যে নানা ধরনের প্রভাব পড়েছে, সেই প্রভাব নিয়ে আমরা কথা বলবো, তার পরবর্তী অবস্থা নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই যদি আসি, যে গেল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে নির্বাচনের যখন প্রচারণা শুরু হয়, সে সময় আপনি নির্বাচনী প্রচারণায় কাভার করার জন্য আপনি ঠাকুরগাঁতে ছিলেন। ঠাকুরগাঁ থাকা অবস্থায় সৈয়দপুর এয়ারপোর্টে একটি বড় অঙ্কের টাকা আমরা আইন শৃঙ্খলা বাহিনী বিমানবন্দরে আটক করে। কিভাবে খবর পেলেন, কিভাবে পরিচয় নিশ্চিত হলেন এবং তার পরবর্তী সময় আপনি কিভাবে কাজটি করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে আপনি নিজেও আসলে মাঠের রিপোর্টার, আপনার আমাদের মতো আমাদের থেকে আরও বেশি আইডিয়া রয়েছে। আমরা যখন আসলে আমি ঠাকুরগাঁতে এই নির্বাচনী কাভারেজ দিচ্ছিলাম, তখন ওই দিনটা ছিল নির্বাচনের প্রচারণা শেষ দিন এবং তখন ব্যাংক বন্ধ, আপনি জানেন, এবং বিকাশে মাত্র 1000 টাকা আপনার ট্রানজ্যাকশন করার মতো এক ধরনের ছিল, এর বাইরে ছিল না। তখন আমরা খবর পেলাম। শুরুতে আমরা প্রাথমিক সোর্সে পেলাম। আমাদের তো আসলে বিভিন্ন জায়গায় সোর্স থাকে যে সৈয়দপুর বিমানবন্দরে একজন মানুষের কাছে প্রায় 55 লাখ টাকা পাওয়া গিয়েছে। সো শুরুতে আমরা এটা চেষ্টা করলাম জানার। আমরা মাঠ পর্যায়ে প্রথম ভেরিফিকেশন করার চেষ্টা করলাম এবং আমরা সৈয়দপুর বিশেষ করে নীলফামারী এসপির সাথে কথা বললাম এবং জানলাম তিনি জামায়াতে ইসলামীর তখনকার ঠাকুরগাঁও জেলার যে পরিচালনা কমিটি নির্বাচনী, সেই কমিটির তিনি সভাপতি এবং তিনি টাকার সহ সেখানে আটক হয়েছেন। টাকাটার কোনো ধরনের আপনার যে ভ্যালিডিটি বা যে টাকাটা আসলে কিসের জন্য তিনি নিয়ে এসেছেন, কার থেকে এনেছেন, সেই বিষয়টা বলতে পারছেন না। তখন আমরা আসলে এই খবরটা যখন শুনলাম, জানলাম অফ দ্য রেকর্ড, আসলে আমাদের সাংবাদিকতার কিছু এথিক্স থাকে, অফ দ্য রেকর্ডে তো আমরা বলতে পারি না। এটা কনফার্মেশন করার জন্য আমরা আবারও তাকে বললাম যে আপনি কনফার্ম করলে আমরা এটা দিতে পারি এবং তিনি অফিসিয়ালি আমাদেরকে বললেন হ্যাঁ, এটা তিনি আটক হয়েছেন এই টাকা সহ এবং তিনি জামায়াতে ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নির্বাচনের সময় আপনি জানেন তখন আমরা এটা ব্রেকিং দিলাম এবং আমি তৎক্ষণাৎ সেই ঠাকুরগাঁও জেলার এসপিকে আমি সাথে সাথে রিচ করলাম। আমরা লাইভে তাকে যুক্ত করে তার থেকে যে ধরনের তথ্য আমাদের নেওয়া, সেই তথ্যগুলো নিলাম। টাকা আসলে কোথায় পেয়েছে, কী নিয়ে এসেছে। এবং ওই দিনে আমরা আসলে এই রিপোর্টের উপরে বেস করে সারা দেশেই অনেক আলোচনা হয়েছে, সেটা আপনিও জানেন, ঢাকায় প্রতিক্রিয়া এবং সেখানে স্থানীয় পর্যায়ে প্রতিক্রিয়া। ফলে যেটা হয়েছে যে এই রিপোর্ট নিয়ে এক ধরনের সংক্ষুব্ধতা ছিল, এক ধরনের মানুষের মধ্যে আগ্রহ ছিল। সব মিলিয়ে আসলে যে আমাদের সোর্সেস এবং আমাদের ভেরিফিকেশনের মাধ্যমে আমি শেষ পর্যন্ত, অর্থাৎ আমরা বলতে পারি যে নির্বাচনী ব্যয়ের যে সীমাবদ্ধতা আছে, সীমা আছে, সেই সীমা অতিক্রম করে যে কেউ জাতীয় নির্বাচনে হোক অথবা স্থানীয় নির্বাচন যেটি সামনে হওয়ার কথা, সেখানে যেন কোনো ধরনের না হয় সেই বিষয়টা ব্যাপার। আমরা আসবো আপনার কাছে, কিন্তু আমাদের আরেক সহকর্মী রাশেদ আনিস এই জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে তার পরবর্তী সময় তিনি এনসিপির সব ধরনের সংবাদ সংগ্রহ করেন, বিশেষ করে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে, যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের, তাদের একটি বক্তব্য জনমনে ব্যাপক সাড়া পড়ে যে উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন। কেন সেফ এক্সিট? আমার স্পষ্ট মনে আছে। এবার শুরুতে যদি বলি যে আপনার কাছে আমি ফার্স্টে কিন্তু একটা টিকিট দিয়েছিলাম নির্বাচনের ঠিক 1 মাস আগে, এবং তখন কিন্তু অন্যান্য টেলিভিশন বা অন্যান্য গণমাধ্যমে কেউ কিন্তু আসলে বিশ্বাসই করতে পারছিলেন না যে এই ধরনের একটি বক্তব্য এসেছে, এবং আপনাকেও আসলে একাধিকবার ফোন দেওয়া হয়েছে। মূলত নাহিদ ইসলাম, যিনি এনসিপি আহ্বায়ক, তার একটি বিশেষ ইন্টারভিউ আমি নিয়েছিলাম এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে উপদেষ্টারা তাদের আখের গোছাচ্ছেন আসন্ন ত্রয়োদশ নির্বাচন, অর্থাৎ এটি নেওয়া হয়েছিল অক্টোবর মাসে 2025 সালের, এবং তার পাশাপাশি কিন্তু তারা সেফ এক্সিট খুঁজছে। এবং উনি কিন্তু বলেছিলেন যে পরবর্তীতে কারা কারা আসলে আখের গোছাচ্ছে এবং সেফ এক্সিট খুঁজছে সেই বিষয়গুলো কিন্তু তিনি পরিষ্কার করবেন। এবং 71 টেলিভিশনকেই শুধুমাত্র সেই ইন্টারভিউটি দেওয়া হয় এবং তার মুহূর্তে কিন্তু অন্যান্য অসংখ্য গণমাধ্যম যারা রয়েছেন প্রথম সারির, তারা কিন্তু 71 টেলিভিশনের বরাতেই সেই নিউজটি ছাপেন এবং এটি নিয়ে কিন্তু পরবর্তীতে উপদেষ্টাদেরকে নানাবিধ প্রশ্ন করা হয়। আমরা কিন্তু দেখেছি যে সে সময় যারা উপদেষ্টা ছিলেন, সৈয়দ রিজওয়ানা হাসান থেকে শুরু করে অনেককেই কিন্তু প্রশ্ন করা হয়েছিল, কারণ নাহিদ ইসলাম কিন্তু নিজেও সাবেক উপদেষ্টা। আরেকটি বিষয় বলে রাখি, শুধু যে সেটি তা নয়, আপনি বললেন যে জুলাই পদযাত্রা আমরা কভার করেছি। 71 টেলিভিশন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এনসিপির যে জুলাই পদযাত্রা রয়েছে, গোপালগঞ্জের ঘটনা থেকে শুরু করে সব কিছু কিন্তু কভার করেছে। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই যে
আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে যখন আসলে বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে সেই রাতে এনসিপি থেকে কিন্তু কোনো ঘোষণা আসেনি। একাত্তর টেলিভিশন ব্রেকিং করে চালাচ্ছিল যে নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে নির্বাচন করবেন, আসিফ মাহমুদ যারা যারা ছিলেন, সার্জিস আলম পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচন করবেন, এরকম কিন্তু 10-11টি নাম ছিল এবং সেটিও কিন্তু ব্যাপক আলোচিত হয়েছিল। কোথা এই থেকে আসলে আলোচিত খবর সবার আগে, সব খবর সবার আগে, সব তথ্য একাত্তর টেলিভিশনে যে প্রচার করার দায়িত্বশীল সাংবাদিকতা, অর্থাৎ আমরা দায়সারা সাংবাদিকতা না, দায়িত্বশীল সাংবাদিকতা, যেটির সত্যতা আছে, সেই সত্যকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি এই পর্যায়ে আসতে চাই, আমাদের নির্বাচন কমিশন একটি বিশাল কর্মযজ্ঞের স্বাধীন একটি নির্বাচন কমিশন আছে, কিন্তু আমি নির্বাচন কমিশনে আপনি যেমন সাংবাদিকতা করেন, একই সাথে জনদুর্ভোগ নিয়েও কাজ করেন এবং সংবাদ পরিবেশন অর্থাৎ সংবাদ উপস্থাপনাও করেন। আমি আপনার কাছে যেটি জানতে চাই, যেটি আপনার মাঠের কাজ, যে 2024 সালের 7 জানুয়ারি একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন বলা হয়, সাংবাদিক হিসেবে আপনি সেটিও কভার করেছেন। আবার 2026 সালের 12ই ফেব্রুয়ারি আরেকটি নির্বাচন হয়েছে। এই দুই নির্বাচনের মধ্যে আপনি সংবাদকর্মী হিসেবে কোনটা, বা আপনাদের আরও যারা সহকর্মী তারা কোনটাতে আসলে সাংবাদিকতা করতে পেরেছে? 2024 সালের যে জাতীয় নির্বাচন, তার পাশাপাশি এবার 2026-এর নির্বাচন আমি কাভার করেছি এবং পাশাপাশি বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনও কাভার করেছি। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে আমরা সাংবাদিকতা কোথায় করতে পেরেছি, এর একটাই উত্তর যে আমরা 2026 সালের নির্বাচনে আসলে সাংবাদিকতা করতে পেরেছি। কারণ 2024 সালের নির্বাচনে আমি অভিজ্ঞতা যদি বলি, সেখানে আমরা দেখা যেত সকাল থেকে নির্বাচন কমিশনে থাকতাম, আমরা কিছুক্ষণ পরপরই এক একটা নিউজ দিতাম, কিন্তু সেখানে যেটি হতো যে কিছুক্ষণ পরপরই গোয়েন্দা সংস্থার লোক এসে আমাদেরকে প্রশ্ন করতো বা বলা হতো যে আমাদেরকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে, আমরা চাইলেই কোনো কিছু বলতে পারতাম না, বা অফিসে কোনো একটা নিউজ দিলেও সেটা হয়তো ফিল্টার করে তারপর দেওয়া হতো, বা আমরা যে তথ্যটা দিচ্ছি পুরোটি কিন্তু আমাদের যে নিউজ চ্যানেল তারা দেখাতে পারতো না। কিন্তু 2026-এ এসে যেটি হয়েছে, আমরা সঠিকভাবে সাংবাদিকতা করতে পেরেছি। আমরা যখন যেই খবর পেয়েছি আমরা সাথে সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কিন্তু আমরা সম্প্রচার করতে পেরেছি এবং সেক্ষেত্রে আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি, কোনো গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে কোনো প্রশ্ন করা হয়নি। সেক্ষেত্রে বলবো যে 2026 সালে আমরা নির্বাচনটা খুব ভালো মতো কাভার করতে পেরেছি। আপনাদের দুইজনের অভিজ্ঞতা কি, মাঠে সাংবাদিকতা করতে গিয়ে উপরের চাপ, নানান সংস্থার ফোন, ক্ষমতাসীনদের হুমকি, এরকম কোনো কিছু আপনারা কখনো? আমার একটা ভালো অভিজ্ঞতা আছে। আমি 2024-এর যে আমিরামি নির্বাচন সেটা কাভার করেছিলাম ময়মনসিংহে, তখন আমি অন্য একটি টেলিভিশনে, আপনি জানেন। তো সেই নির্বাচনে আমি একটি আসনে কেন্দ্রে গেলাম, সেখানে দেখলাম যে বিশাল লম্বা লাইন, এবং সেখানে হচ্ছে আপনার বিদেশি পর্যবেক্ষকরা যে বিভিন্ন আপনার আফ্রিকা থেকে, এবং তারা পর্যবেক্ষণ করছিল। এই লাইনের যারা আছে তাদেরকে আমরা দেখছি যে ওই ভদ্রলোকরা যারা যখন চলে গেল, পর্যবেক্ষকের সাথে সাথে লাইনও গায়েব। আমি মানে তৎক্ষণাৎ সেটা আমি ভিডিও করি, মানে আমাদের যেভাবে রিপোর্ট করতে আমরা সেভাবে করলাম, সেটা আমাদের টেলিভিশনে আমি চালাতে পারিনি তখন আমি অনেক অনুরোধ করে সেটা অনলাইনে চালিয়েছিলাম। তারপরে সেটার ভবিষ্যৎ জানি, কিন্তু অনলাইনে তখন একটা খুব ভালো ক্লিক করেছিল। এটা আমার 24 সালের একটা নির্বাচন অভিজ্ঞতা, তখন পর্যবেক্ষক দেখে লাইন আছে, তখন লাইন নেই। আর 26 নির্বাচনে আমি ঠাকুরগাঁতে কাভার করলাম। আমি দেখলাম যে উৎসব, মানে মানুষ যারা ভোটাররা আসলে তারা লাইন ধরে ভোট দিচ্ছেন এবং তারা ভোট দিয়ে তাদের কালি দেখাচ্ছেন, এবং যারা আপনার অবজারভার আছে তারা যখন যাচ্ছে তখন যে লাইন সেই লাইনে থাকছে, ভোট দিচ্ছেন। এবং তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এত বছর পর, মানে আপনার 2014 সালে ভোট তারা দিতে পারেনি, 14 থেকে আপনি একদম 26 পর 3টি নির্বাচন ভোট দিতে পারেনি, ফলে যেটা হলো যে তারা স্বাধীনভাবে ভোট দিয়েছে। এবং সেই খবরটাও আমরা কিন্তু 71 টিভি তথা গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। আমাদের উপর বা ভেতর বা কোনো ধরনের চাপ বা প্রেশার কোনো আমরা আসলে আমি আপনার কাছে আসতেছি খুব সংক্ষেপে, যে আপনি তো 71 টেলিভিশনে একেবারে শুরু থেকে 14 বছর পার করে আপনি 15 বছরে আসলেন প্রতিষ্ঠানের সাথে, আপনারও 71 টেলিভিশনের বয়স 15 বছর। 15 বছরের মধ্যে আমরা যদি ধরি যে জুলাই আগস্টের পরের আপনি সাংবাদিকতা করতে গিয়ে মালিক পক্ষ বলেন, রাজনৈতিক পক্ষ বলেন, সরকার পক্ষ বলেন, কোনো সংস্থা কর্তৃক কোনো চাপ বা কোনো ধরনের প্রেশার কখনো কি আপনার কাছে অনুভূত হয়েছে? কখনোই অনুভূত হয়নি। আমি তাহলে কখনোই যেহেতু অনুভূত হয়নি, আমরা কিন্তু 71 টেলিভিশন আমরা সকল চাপ এবং কোনো ধরনের চাপ দেওয়া হবে না, কোনো ধরনের বাধা দেওয়া হবে না, এই মর্মে কিন্তু সরকার আমাদেরকে কিন্তু দায়িত্বশীল সাংবাদিকতা করার এক ধরনের তাদের ইচ্ছা আছে। এবং আমরা দেখছি যে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা তারা চাচ্ছেন
যে আমরা দায়িত্বশীল সাংবাদিকতা করি, সঠিক তথ্য দিয়ে সরকারের সমালোচনা করি, ঘটনার অন্তরালে কি আছে সেটি আমরা তুলে ধরি এবং বিশ্লেষণ করি। এভাবেই আপনাদের এই তিনজনের আগামী দিনের, আগামী বছরের পথ চলায় সেই বিষয়গুলো যেন সামনে আসে, সেটি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দর্শকদের প্রত্যাশা। নিশ্চয়ই আপনার দর্শকদের প্রত্যাশা পূরণে আগামী 1 বছর আমরা সেই কাজটা কতটুকু করতে পারি, দর্শকের চাহিদা কতটুকু আমরা পূরণ করতে পারি, সেটি আমাদের জন্য সবার জন্যই চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আমরা নিশ্চয়ই আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে সঠিক তথ্য দিয়ে সব টেলিভিশনের আগে 71 টেলিভিশনকে আমরা এগিয়ে রাখবো, সেই প্রত্যয় জানিয়ে আপনাদের তিনজনকে আজকে এ পর্বে আমরা ধন্যবাদ দিয়ে